আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলুন। আজকে আমরা ব্যষ্টিক অর্থনীতির চতুর্থ অধ্যায়ের উপযোগ বিশ্লেষণের খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই দুইটা প্রশ্ন পরীক্ষায় বারবার আসতে দেখা গেছে এবং আপনারা যারা 23-24 সেশনে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্যাটস ওয়াই সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলুন এবং জয়েন করার সাথে সাথে একটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর ম্যাক্সিমাম সংখ্যক বন্ধু বান্ধবকে মেনশন করবেন, ঠিক আছে? এরকম ক্লাসগুলো পেতে ম্যাক্সিমাম সংখ্যক আপনারা মেনশন করবেন। তো সবাই জয়েন করে ফেলুন। সবাই একটু শেয়ার করে দিবেন ক্লাসটা, হ্যাঁ? সবাই একটু শেয়ার করে দিবেন আর সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে ক্লাসগুলো দেখতেছেন একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। কে কোথা থেকে ক্লাসটা দেখতেছেন, পার্টিসিপেট করতেছেন, সবাই একটু কমেন্টে জানাবেন। আমরা গুরুত্বপূর্ণ গ্রুপগুলোতে ক্লাসগুলো একটু শেয়ার করে দিব। সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দিবেন। ওকে, তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওকে, আমরা ক্লাসটা সবাই একটু শেয়ার করে দেব। ওকে, অলরেডি জয়েন করে ফেলেছেন অনেকেই। কে কোথা থেকে জয়েন করেছেন কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। অনেকেই জয়েন করেছেন, কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে জয়েন করতেছেন। আচ্ছা, একটু বলে দেই, আমাদের এই প্রথম কমেন্টে, আমাদের এই লাইভ ক্লাসটার প্রথম কমেন্টে আমাদের ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার লিংক এবং ইউটিউব লিংকগুলো দেওয়া আছে। সবাই একটু এই লিংকগুলোতে ক্লিক করে এগুলোতে জয়েন হয়ে যাবেন। তাহলে যে কোনো ইনফরমেশন আপনার জানার প্রয়োজন পড়লে অথবা আপনার কোনো যে কোনো ইনফরমেশন জানার প্রয়োজনে বা আপনার বন্ধু বান্ধবের কোনো কিছু জানার প্রয়োজনে আপনারা এই গ্রুপগুলোতে ইনফরমেশন পেয়ে যাবেন এবং মেসেঞ্জার গ্রুপে আমার সাথে পার্সোনালি কথা বলতে পারবেন যে কোনো বিষয় নিয়ে। তো সবাই এগুলোতে জয়েন করে ফেলবেন, ঠিক আছে? তাহলে আমরা ক্লাসটা একটু শুরু করে দেব। একটু অনেকেই জয়েন করে ফেলেছেন, ক্লাসটা আমরা শুরু করব। ওকে, তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, যেই প্রশ্ন দুইটা নিয়ে আমরা আলোচনা করব, তার মধ্যে প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা সমালোচনা সহ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করো। তো এর আগের ক্লাসে আমরা উপযোগ নিয়ে আলোচনা করেছিলাম, উপযোগ কিভাবে হয় এবং কিভাবে উপযোগকে পরিমাপ করা হয়, সংখ্যাগত উপযোগ, তারপরে পর্যায়গত উপযোগ, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল এবং মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ এই দুইটা বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে, ঠিক আছে? যারা এই ক্লাসটা দেখেন নাই তারা পিছনে গিয়ে আমাদের এই ফেসবুক
পেজের মধ্যেই হচ্ছে পিছনে গেলে এই ক্লাসটা পেয়ে যাবেন, ওই ক্লাসটা আপনারা দেখে ফেলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এটা আলোচনা করতে গেলে আমাদের অল্প কিছু বিষয় ব্যাকগ্রাউন্ড জানতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ড হচ্ছে উপযোগ বিধি। উপযোগ বিধি উপযোগ বিধি বা প্রান্তিক উপযোগ বিধি, এই বিধি আছে হচ্ছে তিনটি। কয়টা বিধি আছে? তিনটি। এক নম্বর হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি। ওকে, দুই নাম্বার হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তিন নাম্বার হলো সমপ্রান্তিক বা সমানুপাতিক। হ্যাঁ, সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধি। এই তিনটা বিধি আছে। টোটাল বিধি আছে কয়টা? তিনটা। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের জন্য হচ্ছে এই ক্রমহ্রাসমান আর হচ্ছে সমানুপাতিক। এই দুইটা বিধি থেকেই প্রশ্ন বেশিরভাগ আসতে দেখা যায়। তো আজকে আমরা এই সেকেন্ডটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এই সেকেন্ডটা নিয়েই হচ্ছে আলোচনা করব এবং সেকেন্ডটার থেকে ঘুরিয়ে পেঁচিয়ে কত ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন কাইন্ডলি। হ্যাঁ, আশা নিশা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাঝখানে আমি কয়েকদিন ক্লাস নিতে পারি নাই, কারণ হচ্ছে আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, যার কারণে হচ্ছে ক্লাসগুলো নেওয়া হয় নাই। তো এখন থেকে আবার হচ্ছে রেগুলার ক্লাস চলবে। ঠিক আছে? আমরা সপ্তাহে অন্তত 3 দিন ক্লাসগুলো কন্টিনিউ করে যাব। ওকে, আচ্ছা, আশা নিশা, ওয়ালাইকুম আসসালাম। একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন, ক্লাসটা শেয়ার করে দিবেন। ওকে ওকে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এই জিনিসটা কি? জিনিসটা হচ্ছে অধ্যাপক মার্শাল 1890 সালে, কত সালে? 1890 সালে তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এ উপযোগ সম্পর্কে যে তত্ত্ব উপস্থাপন করেন তাই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নামে পরিচিত। ওকে, তাহলে এটা ব্যাখ্যা করেন কে? অধ্যাপক মার্শাল। ব্যাখ্যা করেন কে? অধ্যাপক মার্শাল। এমডি নজরুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম স্যার। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, আপনাদের শেয়ারগুলোতে অনেকে বেনিফিটেড হবে। আপনাদের এই শেয়ারগুলোতে অনেকে বেনিফিটেড হবে। আপনি যেরকম উপকৃত হচ্ছেন, অন্যজনকেও এরকম উপকৃত হওয়ার সুযোগ করে দিন। আপনার যে বন্ধু বান্ধব আছে আশেপাশে, অন্যান্য কলেজ হতে পারে, বিভিন্ন কলেজের স্টুডেন্টরা যাতে হচ্ছে উপকৃত হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স বইতে সে যে উপযোগ নিয়ে একটা থিওরি প্রদান করলো বা তত্ত্ব প্রদান করলো, এই তত্ত্বটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটাই ব্যাখ্যা করেছেন।
এখন এই উপযোগ বিধিটা আসলে কি, এটার মূল বক্তব্যটা কি, তাহলে এবার আমরা দেখব এটার মূল বক্তব্য। ওকে, এবার আমরা দেখব হচ্ছে এটার মূল বক্তব্য। তাহলে দেখেন মূল বক্তব্য, মূল বক্তব্য, বক্তব্য, মূল বক্তব্যটা কি আমরা একটু প্রথমে বুঝি। প্রথমে বোঝাটা হচ্ছে অধ্যাপক মার্শাল যখন এটা নিয়ে গবেষণা করেছিলেন, এই গবেষণা করতে গিয়ে দেখছেন যে একটা দ্রব্য, একটা নির্দিষ্ট দ্রব্য কি থাকতে হবে, একটা নির্দিষ্ট দ্রব্য। এখন এটা যে কোনো দ্রব্য হতে পারে, যে কোনো দ্রব্য হতে পারে। এর মধ্যে যেমন ধরেন আমি পানি বললাম, পানি, অথবা ধরেন যে মিষ্টি ধরলাম। আপনি একটা দ্রব্য নিলেন মিষ্টি, এই মিষ্টিটা আপনি হচ্ছে পরপর ভোগ করতে থাকলেন, পরপর বিভিন্ন একক, একাধিক একক পরপর হচ্ছে আপনি ভোগ করতে থাকলেন। প্রথমে ধরেন যে একটা খাইলেন, একটা খাইলে আপনি তৃপ্তিটা অনেক ভালো পাবেন। ধরেন যে তৃপ্তি পাইলেন হচ্ছে আপনি 10 ইউটিল, তৃপ্তি পাইলেন কত, 10 ইউটিল, ঠিক আছে। এই 10 ইউটিল যখন তৃপ্তি পাইলেন তখন এরপরে আবার আপনি সেকেন্ড একক ভোগ করলেন, অর্থাৎ এই এক এককের পরে দ্বিতীয় একক ভোগ করলেন। দ্বিতীয় একক ভোগ করলে আপনি টোটাল যে উপযোগ পাইলেন, টোটাল উপযোগটা পাইলেন হচ্ছে 18 ইউটিল, ঠিক আছে। তৃতীয় একক ভোগ করার ফলে আপনি টোটাল যে ইউটিলটা পাইলেন এটা ধরেন যে 24 ইউটিল। তো এখন দেখেন তো প্রান্তিক উপযোগ প্রথমটায় 10, পরেরটাই হচ্ছে 8, বৃদ্ধি পাইছে 8, পরেরটায় বৃদ্ধি পাইছে 6। এই যে একটা দ্রব্য বিভিন্ন একক ভোগ করতে গেলে আমার আস্তে আস্তে দ্রব্যের প্রতি উপযোগটা কমতেছে, দ্রব্যের প্রতি আমার উপযোগ কি করতেছে, কমতেছে। এই যে দ্রব্যের প্রতি আমার উপযোগ কমতে থাকা, এই কমতে থাকাটাকেই বলা হয় প্রান্তিক উপযোগ বা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই কমতে থাকাটাই কি বলা হয়, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আশা করি এইটুকু ইবনে জেনারেলি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই থেকেই হচ্ছে আমরা মূল বক্তব্যটা লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, কোন নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দ্রব্য, দ্রব্য ভোক্তা যখন ক্রমান্বয়ে, ক্রমান্বয়ে একাধিক একক, একাধিক একক ভোগ করতে থাকে, তখন তার মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে, হ্রাস পেতে থাকে। প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে। ভোগের একক বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগের এই বিপরীত সম্পর্ককেই, বিপরীত সম্পর্ককেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বলে। ওকে, আমরা আশা করি হচ্ছে আমাদের মূল বক্তব্যটা বুঝতে পেরেছি, এবং মূল বক্তব্যটা একেবারে ইজি। আপনারা শুধু এটার ধারণাটা ক্লিয়ার রাখেন
এই মূল বক্তব্য আপনারা নিজেদের মতো করেও লিখতে পারবেন। একেবারে এক্স্যাক্টলি এটাই যে মুখস্থ করতে হবে এমন কোনো ব্যাপার না। আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছি যে এটার কনসেপ্টটা কি। এই যে অধ্যাপক মার্শাল যে এই কনসেপ্টটা বিল্ড আপ করলো, এই কনসেপ্টটার ধারাটা কি ছিল, জাস্ট হচ্ছে আপনি এইটুকু ধরেন, ঠিক আছে? ধারাটা কি ছিল যে সে বলছে যে একটা নির্দিষ্ট দ্রব্য নির্দিষ্ট সময়ে যখন পরপর ভোগ করতে থাকবে, একাধিক একক ভোগ করতে থাকবে, তখন তার প্রান্তিক উপযোগ আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। এই হ্রাস পাওয়াটাকেই বলা হয় প্রান্তিক উপযোগ বিধি, ঠিক আছে? ভোগের একক বৃদ্ধি পাবে, প্রান্তিক উপযোগ হ্রাস পাবে, এই দুইটার উপযোগ, এই উপযোগের এই ধারাটা কি বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো এখানে সে আরেকটু বলেছে যে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন ভোক্তার প্রান্তিক উপযোগ শূন্য হয়। প্রান্তিক উপযোগ কি হয়ে যাবে? শূন্য হয়, ঠিক আছে? মোট উপযোগ যখন সর্বোচ্চ হবে, প্রান্তিক উপযোগটা তখন শূন্য হবে। আবার কি বলেছে? মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগটি কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আশা করি এইটুকু আমরা সবাই ক্লিয়ার। এটুকু ক্লিয়ার হলে ডান লিখে দিব, আমরা সবাই ডান লিখে দিব, এবং ক্লাসটা একটু সবাই শেয়ার করে দিবেন কাইন্ডলি। মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হবে। ওকে, ডান। সবাই একটু শেয়ার করে দিন এবং হচ্ছে মেনশন করে দেন, সর্বোচ্চ সংখ্যক মেনশন করে দেন। যত বন্ধু বান্ধব আছে সবাইকে মেনশন করে দেন। ওকে, এরপরে আমরা যাই এটার অনুমিত শর্ত। ওকে, এই তত্ত্বটা প্রমাণ হওয়ার জন্য কিছু শর্ত আছে, এগুলাকে বলা হয় অনুমিত শর্ত। ওকে, এই তত্ত্বটা প্রমাণ হওয়ার জন্য কিছু শর্ত আছে, শর্তটাকে বলা হয় অনুমিত শর্ত। ওকে, এই অনুমিত শর্তগুলো কি? এক নাম্বার অনুমিত শর্ত, সেটা হলে এটা বলে দিয়েছে একটি নির্দিষ্ট সময় বিবেচ্য। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় বিবেচনা করতে হবে। 2 নাম্বার, ভোক্তার আচরণ যুক্তিশীল। অর্থাৎ ভোক্তা যুক্তিশীল আচরণ করবে। অযৌক্তিক ব্যক্তিরা কখনো কি হতে পারে না, কোনো তথ্যের বা হচ্ছে কোনো সিদ্ধান্তের মধ্যে আসতে পারে না। যেমন ধরেন যে পাগল, এখন পাগলকে যদি আপনি বলেন তুমি পরপর একটা দ্রব্য ভোগ করতে থাকো, এরপরে এটার তুমি ফলাফল আমাকে দাও, সে দিতে পারবে? কোনোভাবেই দিতে পারবে না। দ্যাটস ওয়াই হচ্ছে সে এটার পার্ট না। এজন্য বলছে যে ভোক্তা আচরণ যুক্তিশীল হতে হবে। 3 নাম্বার,
ভোক্তার অভ্যাস, রুচি ও পছন্দ অপরিবর্তনীয়। অপরিবর্তনীয়। ওকে, ভোক্তার এই আচরণ বা হচ্ছে অভ্যাস, রুচি এগুলা পরিবর্তন হওয়া যাবে না, এগুলো অপরিবর্তনীয় থাকবে। ঠিক আছে। 4 নাম্বার, পণ্যের যোগান অসীম হবে। ঠিক আছে, পণ্যের যোগান পর্যাপ্ত থাকতে হবে। আপনি যে ভোগ করবেন, এই ভোগ করার জন্য অবশ্য যোগান লাগবে, পণ্য লাগবে, এই পণ্যটা পর্যাপ্ত থাকতে হবে, তাহলে হচ্ছে আপনার এই বিধিটা কার্যকর হবে। 6 নাম্বার, দ্রব্যের একক সমজাতীয় হতে হবে। দ্রব্যের এককগুলো সমজাতীয় হতে হবে। এরপরে 7 নাম্বার, 6 নাম্বার, 6 নাম্বার হবে উপযোগ টাকার মাধ্যমে পরিমাপ যোগ্য হবে। উপযোগকে আপনাকে টাকার মাধ্যমে পরিমাপ করতে হবে। এই শর্তগুলো যেখানে মানবে সেখানে এই বিধিটা কার্যকর হবে, এছাড়া অন্য কোথাও এই বিধি কার্যকর হবে না। অন্য যদি কোনো কিছু হয়ে যায় তাহলে এই বিধিটাকে অকার্যকর বলে ঘোষণা করা হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা সমালোচনাতে গিয়ে পড়বো। এগুলা যদি মনে থাকে তাহলে সমালোচনা লেখাটা ইজি হবে। এগুলা যদি মনে থাকে তাহলে আমাদের বিধির সমালোচনা করাটা ইজি হবে। ঠিক আছে, তাহলে এইটুকু যদি ডান মানে বুঝে থাকেন তাহলে ডান লিখে দেন। এইটুকু যদি বুঝে থাকেন তাহলে ডান লিখে দেন। এইটুকু বুঝে থাকলে ডান লিখে দেন। ওকে, ডান, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা একটা সূচির সাহায্যে, অবশ্যই যে কোনো থিওরির বা যে কোনো তত্ত্বের সূচি দিতে হবে এবং চিত্র দিতে হবে। এবার একটা সূচির সাহায্যে আমরা এটা ব্যাখ্যা করব। ঠিক আছে, সূচির সাহায্যে ব্যাখ্যা। সূচির সাহায্যে ব্যাখ্যা। দেখেন, আমি আপনাদেরকে একটা কমন সূচি দিব। কমন সূচি মানে হচ্ছে এই সূচিটা আমি সব জায়গায় ব্যবহার করি। এরকম থিওরিগুলো প্রমাণ করতে গেলে আমি হচ্ছে এই সূচিটা সব জায়গায় ব্যবহার করি। দেখেন, এখানে ভোগের একক, ঠিক আছে। ধরেন যে আমি বললাম হচ্ছে কমলা ভোগ করা হচ্ছে। এখানে লিখলাম হচ্ছে মোট উপযোগ। মোট উপযোগকে প্রকাশ করা হয় টিইউ দ্বারা, টোটাল ইউটিলিটি। আর এখানে হচ্ছে প্রান্তিক উপযোগ, এটা হচ্ছে এমইউ। ওকে, এবার দেখেন ভোগের একক 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, 6 একক, 7 একক পর্যন্ত লাগবে আমার। তাহলে 1 এককের বেলা হচ্ছে 10, 18, 24, তারপরে হচ্ছে 28, তারপরে হচ্ছে 30, 28। এটা আমি কেন বললাম যে এটা একটা কমন এই কমন এটা হচ্ছে আমি প্রতি এককে দেখেন 10 থেকে 18 আসছি, এখানে বৃদ্ধি পাইছে 8, 18 থেকে 24 আসছি, এখানে বৃদ্ধি পাইছে 6, 24 থেকে 28 আসছি, এখানে বৃদ্ধি পাইছে 4, 28 থেকে 30 আসছে, এখানে বৃদ্ধি পাইছে 2, আর 30 থেকে 30 আসছি, এখানে বৃদ্ধি পাইছে 0, আবার 30 থেকে 28 আসছি, এখানে হ্রাস পাইছে হচ্ছে 2। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমি কি করেছি 2 করে কমাইতে থাকছি।
তাহলে এটা মনে রাখাটা একটু ইজি। আপনাকে তো কোনো কিছু প্রশ্নে দেওয়া থাকবে না, তা আপনাকে কি করতে হবে, এইটা এরকম সূচি একটা নিজের থেকেই তৈরি করতে হবে। এজন্য এই রেশিওটা মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা যদি আপনি মনে রাখতে পারেন, এইটা আপনি নিজেই বের করতে পারবেন কিভাবে। প্রথমটা 10 এর 10 ইউটিল, ওকে, প্রথমটা 10 এর 10। পরেরটা দেখেন বৃদ্ধি পাইছে কতটুকু, এই 10 থেকে 18 আসার জন্য বৃদ্ধি পাইছে কতটুকু, এই বৃদ্ধি পাওয়াটা হচ্ছে 8 বৃদ্ধি পেয়েছে, এটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। এখানে বৃদ্ধি পাইছে কত 6, এখানে বৃদ্ধি পাইছে কত 4, এখানে বৃদ্ধি পাইছে কত 2, এখানে বৃদ্ধি পাইছে কত 0, কোনো বৃদ্ধি পায়নি। এখানে বৃদ্ধি পাইছে কত, এখানে বৃদ্ধি পাইছে হচ্ছে -2। দেখেন আমরা যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা পড়তেছি, এই উপযোগ বিধির মধ্যে বলছিল যে ভোগের একক বৃদ্ধি পাইতে থাকবে আর প্রান্তিক উপযোগটা কি পেতে থাকবে, হ্রাস পাইতে থাকবে। এইটা বৃদ্ধি পাবে আর এটা হচ্ছে হ্রাস পাবে। এই হ্রাস পাওয়াটাকেই বলা হয় কি, এই হ্রাস পাওয়াটাকেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এরপরে আরেকটু বলে দিয়েছিল যে মোট উপযোগ যেখানে সর্বোচ্চ হবে, প্রান্তিক উপযোগটা সেখানে 0 হয়ে যাবে। মোট উপযোগ এখানে 30 হচ্ছে সর্বোচ্চ, আর এই প্রান্তিক উপযোগটা হচ্ছে এখানে 0। প্রান্তিক উপযোগটা কত, 0। এরপরে দেখেন আরো ভোগ করা হলে আপনার উপযোগ হ্রাস পায়, মোট উপযোগ হ্রাস পেয়ে 28 হয়ে গেছে, আর প্রান্তিক উপযোগটা ঋণাত্মক হয়ে গেছে। তাহলে এটা থেকে বোঝা যায় এটা একটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই সূচিটার সাহায্যে আমরা প্রমাণ করতে পারলাম কি এটা একটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে এই সূচিটা কি আমরা বুঝতে পারলাম? বুঝতে পারলে একটু ডান লিখে দেব, বুঝতে পারলে আমরা একটু ডান লিখে দেব। বুঝতে পারলে আমরা একটু ডান লিখে দেব। সবাই একটু কমেন্ট করেন। ওকে, ডান নাকি? সবাই বুঝতে পারছেন তো? ওকে, ডান। আচ্ছা, তো এবার এটা থেকেই এই যে ইটা আছে, এই সূচিটা থেকে আমরা চিত্রে ব্যাখ্যা করে দেব। সূচিটা থেকে চিত্র এঁকে দেব। তাহলে চিত্রটা আমি এই পাশে আঁকতেছি, একটু মনোযোগ দেন। এইখান থেকে আমরা চিত্রটা উঠাবো। এখানে আমাদের শুধু প্রান্তিক উপযোগের চিত্রটা লাগবে, ঠিক আছে? এখানে আমাদের শুধু প্রান্তিক উপযোগের চিত্র লাগবে, বাকিগুলার দরকার নেই আমাদের। মোট উপযোগ টোট উপযোগ এগুলোকে দেখানোর দরকার নেই, শুধু প্রান্তিক উপযোগটা দেখবো। দেখেন এখানে একটা লম্ব অক্ষ এবং একটা ভূমি অক্ষ নেওয়া হইল। লম্ব অক্ষে আমি নিলাম হচ্ছে প্রান্তিক উপযোগ MU, প্রান্তিক উপযোগ, ঠিক আছে? আর ভূমি অক্ষে নিলাম হচ্ছে আমি ভোগের একক। কি নিলাম? ভোগের একক। আচ্ছা, এই পাশে মনে জায়গা হবে না, আমি একটু মুছে ফেলি। হ্যাঁ, এই পাশে জায়গা হবে না, এটা আমি মুছে ফেলি, এটা আমার মুখস্থ আছে, সমস্যা নেই, করে যাবে। দেখেন একটা ভূমি অক্ষ একটা লম্ব অক্ষ নেওয়া হইলো। এখানে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। ওয়াই অক্ষে নেওয়া হলো প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ, আর এক্স অক্ষে নেওয়া হলো হচ্ছে ভোগের একক, ভোগের একক। ওকে ওকে, ভোগের একক কত পর্যন্ত? 7 পর্যন্ত। 1 2 3 4 5 6 7, গ্যাপগুলো সমান হতে হবে। 7 পর্যন্ত হচ্ছে আমার ভোগের একক। এবার এখানে আমার মান ছিল কত? সর্বনিম্ন -2। -2 হচ্ছে এই জিরোর থেকেও নিচে হবে, -2টা হবে হচ্ছে এই জিরোর থেকেও নিচে, -2। এখানে ছিল 2 4
6 8 10 এই হচ্ছে আমার টোটাল মান। ঠিক আছে, এই টোটাল মান থেকে এবার আমাকে হচ্ছে শুধু বিন্দুগুলো আঁকতে হবে। 1 এর বেলায় ভোগের একক যখন 1 তখন আমার মোট প্রান্তিক উপযোগ হচ্ছে 10, এটা হচ্ছে আমার প্রথম বিন্দু। যখন 2 একক ভোগ করি তখন প্রান্তিক উপযোগ হচ্ছে 8, তখন আমার বিন্দু হচ্ছে বি বিন্দু। যখন 3 একক ভোগ করি তখন আমার উপযোগ হচ্ছে 6, তখন আমার এটা সি বিন্দু। 4 একক ভোগের বেলায় আমার উপযোগ হচ্ছে 4, এটা হচ্ছে ডি বিন্দু। 5 একক ভোগের বেলায় আমার উপযোগ হচ্ছে 2, এটা হচ্ছে আমার ই বিন্দু। এবার দেখেন 6 একক ভোগের বেলায় আমার উপযোগ হচ্ছে 0, তাহলে আমার বিন্দুটা এখানেই হবে, এটাই হচ্ছে আমার এফ বিন্দু। এবার 7 একক ভোগের বেলায় আমার উপযোগ হচ্ছে -2, তাহলে এইটা হচ্ছে -2, তাহলে এইখানে হচ্ছে আমার জি বিন্দু। তাহলে এইবার এ থেকে, এই যে এ থেকে বি সি ডি ই এফ এই জি বিন্দু যেটা হলো, এই বিন্দুগুলো যোগ করে আমি যে রেখাটা পাবো এটাই হচ্ছে আমার প্রান্তিক উপযোগ রেখা। এটাই হলো আমার প্রান্তিক উপযোগ রেখা। দেখেন এইটুকু সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, চিত্রটা কি সবাই বুঝতে পারছেন কিনা দেখেন। বুঝলে ডান লিখে দেন, আর যদি না বুঝে থাকেন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। বুঝলে ডান লিখে দেন, আর যদি না বুঝে থাকেন তাহলে কোশ্চেন করতে পারেন। হ্যালো স্যার, আলিশা কি অবস্থা, কেমন আছো? আপনার টপ ফ্যান আমি, রাইট, অলওয়েজ টপ ফ্যান। আচ্ছা ডান ডান, সবাই বুঝতে পেরেছেন তাই না? ওকে, আচ্ছা তাহলে এইটুকু যদি আমরা বুঝতে পারি, এখন এটার ব্যাখ্যা লেখাটা ইজি। ঠিক আছে, ব্যাখ্যাটা আমি লিখে দিব না, ব্যাখ্যাটা আপনারা একটু মানে গুছিয়ে লিখে নেবেন, বা বই থেকে কোন একটা বইয়ের সাহায্য নিয়ে ব্যাখ্যাটা লিখে নেবেন। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগবিধি প্রত্যেকটা স্টেপ, থিওরি, তারপর হচ্ছে সূচি, তারপর হচ্ছে চিত্র, এই 3টা স্টেপ আমাদের হয়ে গেল। এবার আসেন, প্রশ্নে বলা হয়েছিল সমালোচনা সহ, প্রশ্নে কিন্তু বলে দিচ্ছে সমালোচনা সহ। এবার এটা আমরা সমালোচনা করব, এতক্ষণ এটার গুণগান গিয়েছি, এবার এটাকে আমরা সমালোচনা করব, মানে যে এটা কিভাবে না হবে, কোন কোন ক্ষেত্রে হবে না, এটা নিয়ে আমরা সমালোচনা করব। ওকে, তাহলে এবার আমরা লিখব হচ্ছে সমালোচনা। সমালোচনার আমরা 4-5টা পয়েন্ট লিখব। হ্যাঁ, সমালোচনা, সমালোচনা অথবা এটার মধ্যে থাকতে পারে ব্যতিক্রম সমূহ। ঠিক আছে, সমালোচনা অথবা ব্যতিক্রম সমূহ 1 নাম্বার। ঠিক আছে, ওই যে আমরা অনুমিত শর্তগুলো বলছিলাম, এগুলো সব উল্টা বলবো। এবার এগুলো সব কি করব, উল্টা বলবো। তাহলে প্রথম যেমন লিখেছিলাম নির্দিষ্ট সময় বিবেচনা করতে হবে, তাহলে নির্দিষ্ট সময় বিবেচনা না করা হলে, হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, নির্দিষ্ট সময় যদি বিবেচনা না করা হয় তাহলে এই বিধিটা কার্যকর হবে না। যদি সময় নির্দিষ্ট করে দেয়া না হয় তাহলে এই বিধি কি হবে না, কার্যকর হবে না, এই বিধিটা অকার্যকর হয়ে যাবে। ঠিক আছে, কারণ কি, অনির্দিষ্ট সময় পর্যন্ত যদি আমাকে কোনো দ্রব্য ভোগ করতে বলা হয় তাহলে আমার আর এই উপযোগটা হ্রাস পেতে থাকবে না। সময় যদি আমাকে বেঁধে দেওয়া না হয়, আমাকে ধরো বললো যে আজকে একটা মিষ্টি খাবেন, এরপরে আবার কালকে একটা মিষ্টি খাবেন, সমালোচনা করতে হবে, এটা মানা যায় না। হ্যাঁ, সমালোচনাও করা লাগবে। ঠিক আছে, আজকে একটা মিষ্টি খাবেন, এরপরে বলবো যে কাল একটা মিষ্টি খাবেন। হ্যাঁ, তাহলে আজকের মিষ্টি আমার যে উপযোগ পাবো,
ধরো যে আমি উপযোগ পাইছি 10, কালকের মিষ্টিতে উপযোগ পাবোই 10, অথবা কালকে আমার যদি ক্রেভিং বেশি থাকে তাহলে আর বেশিও পাইতে পারি। ঠিক আছে, তো এই জন্য এই নির্দিষ্ট সময় বিবেচনা না করলে এই বিধিটা কার্যকর হবে না। ঠিক আছে। 2 নাম্বার, দ্রব্যের যোগান অপর্যাপ্ত হলে, হ্যাঁ, দ্রব্যের যোগান যদি অপর্যাপ্ত হয়, এখন ওইখানে বলছিল দ্রব্যের যোগান পর্যাপ্ত হতে হবে। এখন তুমি যেটা ভোগ করবে এটা কি সবসময় পর্যাপ্ত পরিমাণে থাকবে? নাও তো থাকতে পারে, তোমার পণ্যের শর্টেজও তো থাকতে পারে। তাহলে দ্রব্যের যোগান যদি অপর্যাপ্ত হয় তাহলে তো এই বিধি কার্যকরী হবে না। তুমি যে একটা দ্রব্য, এখন ধরো যে তুমি এমন একটা দ্রব্য মানে পরপর ভোগ করা শুরু করলা যেটা তোমার বাসায় নাই, তোমার কাছে নাই, একটার বেশি দুইটা নাই, তখন তুমি এই বিধি কিভাবে প্রমাণ করবা? সম্ভব না। দ্রব্যের যোগান যদি অপর্যাপ্ত হয় তাহলে সম্ভব না। ঠিক আছে। 3 নাম্বার, পছন্দের দ্রব্যের ক্ষেত্রে এই বিধিটা কার্যকর হবে না। যদি পছন্দের দ্রব্য হয়, কোন দ্রব্যটা আপনার পছন্দ, এই পছন্দের দ্রব্য হলে অবশ্যই এই বিধি কার্যকর হবে না। আমার কোনো একটা দ্রব্য পছন্দ হলে এটা যদি আমাকে অনেক বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে তো আমার কি হবে না, ভোগ কমবে না, আমার উপযোগ কমবে না। ধরেন যে আমার ব্ল্যাক পছন্দ, এখন ব্ল্যাক জাতীয় আমাকে যা কিছুই দেওয়া হোক না কেন আমার এটা কি হবে না, উপযোগ কখনোই কমবে না। ঠিক আছে। আবার ধরেন আমার ইয়েলো পছন্দ না, ঠিক আছে, ইয়েলো আমার পছন্দ না, এখন ইয়েলো জাতীয় যে কোনো কিছু আমাকে দিলে এটার কোনো উপযোগ আছে আমার মধ্যে? এটার কোনো উপযোগই নাই, একেবারে জিরো, এটার উপযোগ আমার কাছে জিরো। ঠিক আছে, তাহলে এই ধরনের ক্ষেত্রে এই বিধিটা কার্যকর হবে না। 4 নাম্বার, এখন বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে এই বিধিটা কার্যকর হবে না। এখন বলতে পারো বিলাসজাত দ্রব্য কি? বিলাসজাত দ্রব্য বলতে আমরা আলোচনা করেছিলাম স্বর্ণ, রূপা, তারপরে হচ্ছে দামি দামি যেটা আরামায়েশ করার জন্য, যেমন আমি এখন ঘেমে যাচ্ছি, আমার একটা এসি প্রয়োজন ছিল, এসিটা হচ্ছে একটা বিলাসজাত দ্রব্য। ঠিক আছে, এই ধরনের দ্রব্যের ক্ষেত্রে এই বিধি কার্যকর হয় না। আবার বিশেষ করে মহিলাদের যে পছন্দ, যে কোনো দ্রব্যে নতুন নতুন দ্রব্য আসলে এটার প্রতি মানুষের ক্রেজি অনেক বেশি থাকে। মহিলাদের গহনাগাটি, তারপর হচ্ছে নতুন ড্রেস, এগুলোর প্রতি তাদের কখনোই উপযোগ কমে না, সবসময় উপযোগ বাড়ে। ইভেন মহিলাদের এটা বা মেয়েদেরকে এটাও একটা বড় অভ্যাসে পরিণত হয় যে কোথাও যাওয়ার সময়, বাড়িতে ধরো যে একটা আলমারি আছে, এই আলমারির মধ্যে ধরো যে 1000 জামা কাপড় আছে, 1000 জামা কাপড় থাকার পরেও যদি কোথাও বেড়াইতে যাওয়া লাগে, কোথাও কোনো অনুষ্ঠানে যাওয়া লাগে, তখন তাদের কোনো পরার জামা কাপড় নেই, তারা একেবারে এতিম। ঠিক আছে, তাদের অসহায় অবস্থা, নতুন ড্রেস কিনতেই হবে, নতুন জামা ম্যাচিং করে কিনতে হবে, জামা কিনতে হবে, জুতা কিনতে হবে, মাথা মানে একেবারে পা থেকে মাথা পর্যন্ত ম্যাচিং করে সব কিনা লাগবে। ঠিক আছে, তাহলে দ্যাটস ওয়াই হচ্ছে এই হচ্ছে তোমাদের মানে বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে কি হয় না, এই বিধিটা কার্যকর হয় না। ঠিক আছে, তাহলে এইরকম আমরা 6-7টা হচ্ছে পয়েন্ট এরকম করে লিখতে পারি। তবে যে আমরা যেগুলা হচ্ছে কি করেছিলাম, ওই যে অনুমিত শর্তের মধ্যে লিখছিলাম, এগুলারই উল্টাটা বলবো, এগুলারই সব কি বলবো, উল্টাটা বলবো। ঠিক আছে, এরপরে 5 নাম্বার আমি বলতে পারি কৃপণের ক্ষেত্রে। এখন কৃপণের ক্ষেত্রে কেমন হয় বলো? মেয়েদের সমালোচনা করলে বলে ভালো হয়, ভালো লাগে। আচ্ছা, আমাদের ক্লাস আসলে শনি সোম বুধ হয়, কিন্তু মাঝে মধ্যে হচ্ছে আমরা গ্যাপ হলে আমরা রবিবার বা মঙ্গলবার এই দিনগুলোতে নিয়ে থাকি। তুমি হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপটাতে অ্যাড হয়ে যাও, এমডি রাকিব,
আমাদের ওই যে প্রথম কমেন্টে দেখো আছে, গ্রুপের লিঙ্কগুলো দেওয়া আছে, ওইখানে অ্যাড হয়ে যেও, ওইখানে হচ্ছে আমরা আপডেটগুলো দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, কৃপণের ক্ষেত্রে এখন কৃপণ তো একটা কিনতেই জীবন চলে যায়, সে একাধিক পণ্য কিভাবে ক্রয় করবে? একাধিক পণ্য ক্রয় করার তো তার মানেই আসে না, তাহলে এই বিধি কিভাবে কার্যকর হবে একাধিক পণ্য ক্রয় করার বা একাধিক পণ্য ভোগ করার? এজন্য কৃপণের ক্ষেত্রে এটা কাজ করে না, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে এই বিষয়গুলো যখন হবে, আয় বৃদ্ধি পেলেও কি হবে না, এটা কার্যকর হবে না। আরো একটা লিখে দিলাম, যাও 6, আয় বৃদ্ধি। যদি ভোক্তার আয় বৃদ্ধি পায় তখন এই বিধি কার্যকর হবে না। আয় বৃদ্ধি পাইলে সে যে কোনো একাধিক পণ্য ক্রয় করতে পারে, ঠিক আছে? তখন তার কি হবে না, এই বিধিটি কার্যকর হবে না। তাহলে আশা করি এই বিধিটা সম্পর্কে আমাদের ধারণাটা একেবারে ক্লিয়ার। বিধির সম্পর্কে আমাদের ধারণা কি একেবারে ক্লিয়ার। যদি কারো কোনো কোশ্চেন থাকে এই বিধি সম্পর্কে করতে পারো, এই বিধি সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা, হ্যাঁ? শেয়ারের পরিমাণ খুব কম। আমরা ক্লাস করি ঠিকই, কিন্তু আমরা শেয়ার করতে চাই না। কৃপণ, ওই যে কৃপণের ক্ষেত্রে এই বিধি কার্যকর হয় না। তোমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অ্যাপ্লাই করো না, ঠিক আছে? শেয়ার করার ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কার্যকর করো না, ঠিক আছে? এটা অকার্যকরী রাখো, সবাই কৃপণ হইও না। ওকে, আচ্ছা, তাহলে এই বিষয়টা যদি আমাদের ক্লিয়ার, ডিজিটাল বোর্ডে স্যার ইনশাল্লাহ আল্লাহ সমর্থ দিলে অবশ্যই হচ্ছে, তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমরা ডিজিটাল বোর্ডে যাব। এখন আপাতত আমাদেরকে কি করো, একটু সাপোর্ট করো। অমিতনাথ, সাপোর্ট করো, ইনশাল্লাহ আমাদের প্ল্যাটফর্ম আস্তে আস্তে বড় হবে, আমাদের হচ্ছে জিনিসও আপডেটে চলে যাবে, ঠিক আছে? আস্তে আস্তে আমরাও ইতে চলে যাব, আপডেটে চলে যাব। হ্যাঁ, ডিজিটাল বোর্ডে ক্লাস নিলে এই ক্লাসগুলো অনেক ফাটাফাটি হবে, কারণ তখন তোমরা আরো ভিজুয়ালাইজ করতে পারবে, ঠিক আছে? তারপর আমি চেষ্টা করি লিখে হোক বা তোমাদেরকে পরিপূর্ণ থিওরিটা দেওয়ার জন্য। এই ক্লাস তুমি বাংলাদেশের যেখানেই যাও এত সুন্দর করে হচ্ছে তোমাকে থিওরি, চিত্র, এরপরে সূচি, এগুলো এইভাবে ধরে ধরে কেউ পড়াবে না, ঠিক আছে? আমি যেভাবে হচ্ছে তোমাদেরকে ধরে ধরে পড়াচ্ছি, আমি বুঝতেছি যে তুমি একেবারে কিছুই পারো না, সে কিছুই পারো না থেকে তোমাকে আমি লেভেল আপ করতেছি, ঠিক আছে? আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে, এই রিলেটেডই একটা প্রশ্ন আছে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা অবশ্যই বুঝতে পারবা, একটু মনোযোগ দাও, অবশ্যই একদম পারফেক্টলি ক্লিয়ারলি এগুলো বুঝতে পারবা। তখন তোমার কাছে বইয়ের থিওরি ধরলে একেবারে পানি মনে হবে, ঠিক আছে? একেবারে ইজি মনে হবে। দেখো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা হচ্ছে অ্যাপ্লাইড কোশ্চেন, ঠিক আছে? এটা হলো কি একটা অ্যাপ্লাইড কোশ্চেন এই জায়গা থেকে। তো ইতিমধ্যে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ কি এগুলা সব জেনে ফেলছি, ঠিক আছে? এখন এটার থেকে হচ্ছে আমরা একটা রেখা অঙ্কন করা শিখবো। তাহলে রেখা অঙ্কন কিভাবে করা যায় দেখো, চিত্রের মাধ্যমে প্রথমে আমরা লিখবো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি, এটা লিখে চাহিদা রেখা কাকে বলে এটা লিখবো। প্রথমে লিখবো হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ঠিক আছে? তারপরে লিখবো হচ্ছে চাহিদা রেখা, ঠিক আছে? এই থিওরিগুলো লিখে তারপরে আমরা লিখবো হচ্ছে চিত্রের সাহায্যে ব্যাখ্যা। তারপরে লিখবো কি, চিত্রের সাহায্যে ব্যাখ্যা। এবার চিত্রটা অঙ্কন করব। চিত্রটা কিভাবে হয় দেখো, এখানে নিচে নিচে আমরা দুইটা চিত্র আঁকবো।
নিচে নিচে একেবারে সমান এ দিয়ে হচ্ছে দুইটা রেখা অঙ্কন করব। একটার মধ্যে নিব হচ্ছে দ্রব্য ভোগের পরিমাণ অথবা ভোগের একক, আর এখানে নিব দ্রব্যের চাহিদা পরিমাণ। ওকে, চাহিদা কার সাথে সম্পর্ক বেশি? চাহিদার সম্পর্ক বেশি হচ্ছে দামের সাথে। এখানে নিব দাম, আর এখানে হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ। ওকে, এমইউ। ওকে, দেখো প্রথমে আমরা একটু আগেই হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করেছিলাম, তো সেখান থেকে আমরা বুঝি যে এটা নিম্নগামী একটা রেখা হবে। প্রান্তিক উপযোগ রেখাটা একটা নিম্নগামী রেখা, এটাই হচ্ছে এমইউ রেখা। প্রান্তিক উপযোগ ফাংশন অফ কিউ, ভোগের এককের উপর নির্ভর করে। ঠিক আছে, এবার দেখো এটার আমি এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এ একটা বিন্দু, বি একটা বিন্দু। এ বিন্দু থেকে একটা মান গেল, এটা ধরো যে ভোগের পরিমাণ M1, এখানে ধরো যে প্রান্তিক উপযোগ MU1, এখান থেকে আমি একটা মান নিলাম, এখান থেকে টান দিলাম, এটা হচ্ছে MU2 আর এটা হচ্ছে M2। তাহলে কি হলো, ও M1 পরিমাণ ভোগের জন্য আমার প্রান্তিক উপযোগ হচ্ছে ও MU1, এই পুরোটা। আর যখন আমার ভোগের একক বৃদ্ধি পায় তখন প্রান্তিক উপযোগ হ্রাস পেয়ে এইটুকু হয়ে যায়। এখন এই যে প্রান্তিক উপযোগ MU1 থেকে MU2 তে পরিণত হইল বা এটা হ্রাস পাইল, এই হ্রাস পাওয়ার কারণে আমার দামেও কি পাবে? হ্রাস পাবে। ঠিক আছে, কেন? আমিও জানি যে দাম P1 থেকে যদি P2 তে হ্রাস পায় তখন চাহিদার পরিমাণ কি করে? বাড়ে। ধরো যে এই পরিমাণ দ্রব্য চাহিদার জন্য আমার এই পরিমাণ দাম নির্ধারণ করতে হবে, এই পরিমাণ কি করতে হবে? দাম নির্ধারণ করতে হবে। এই দুইটা সমান হবে, কারণ আমরা জানি P ইকুয়াল টু হচ্ছে প্রান্তিক উপযোগ। দাম আর প্রান্তিক উপযোগ সমান, দাম আর প্রান্তিক উপযোগ সমান। ঠিক আছে, এই জন্য আমাদের প্রান্তিক উপযোগ যতটুকু হ্রাস পাবে দামও ততটুকুই হ্রাস পাবে, দামও কি পাবে? ততটুকুই হ্রাস পাবে, হ্রাস পাইল, এবং এই আমার চাহিদাও কি পাবে? ততটুকুই বৃদ্ধি পাবে। তাহলে ধরো যে চাহিদা হচ্ছে D1 থেকে D2 পরিমাণ বৃদ্ধি পাইছে, তাহলে এটারও একটা বিন্দু হয়, বিন্দুগুলো যোগ করলে যে রেখাটা পাওয়া যাবে এটাই হচ্ছে আমার ধরো যে A প্রাইম B প্রাইম। ওকে, এটাই হলো আমার চাহিদা রেখা। তাহলে প্রান্তিক উপযোগ রেখা থেকে চাহিদা রেখা অঙ্কনটা এভাবেই করতে হয়। ঠিক আছে, তাহলে দেখো বুঝতে পারছো কিনা এটুকু? এখানে যতটুকু পরিমাণে প্রান্তিক উপযোগ হ্রাস পাবে ঠিক এখানে দামটাও ততটুকুই হ্রাস পাবে। এইটুকু মিলাইতে পারলে বাকিটুকু এমনিই মিলে যাবে। ঠিক আছে, ক্লিয়ার কিনা দেখো। বুঝতে পারলে ডান লিখো, যদি কারো বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাও। ওকে, এইটুকু আমরা ডান। তাহলে দেখেন এটার ব্যাখ্যাটাও আপনারা এইটুক শুধুমাত্র এইভাবেই লিখবেন যে যখন আমার ভোগের একক ও M1 পরিমাণ তখন আমার প্রান্তিক উপযোগ হচ্ছে ও M1 পরিমাণ। যখন আমি ভোগের একক বৃদ্ধি করে ও M2 করা হয় তখন হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ হ্রাস পেয়ে ও MU2 হয়। তাহলে ভোগের একক প্রান্তিক উপযোগ সমান হচ্ছে বাজারের দাম, প্রান্তিক উপযোগ সমান হচ্ছে কি? বাজারের দাম স্তর। তাহলে দাম P1 থেকে P2 পরিমাণ হ্রাস পেলে
চাহিদা D1 থেকে D2 পরিমাণ বৃদ্ধি পায়। এখানে যে বিন্দুগুলো হয় বিন্দুগুলো যোগ করলেই যে রেখাটা পাওয়া যায় তাই হচ্ছে চাহিদা রেখা। তাহলে আমরা এখানে চিত্র হিসাবে কি লিখতে পারি? চিত্র প্রান্তিক উপযোগ থেকে চাহিদা রেখা অঙ্কন। চিত্র প্রান্তিক উপযোগ থেকে চাহিদা রেখা অঙ্কন। হ্যাঁ, আগের ক্লাসগুলো তুমি সিরিয়ালি ইউটিউবে পেয়ে যাবা। আমাদের এখানে প্রথম ক্লাসে দেখো সাদিয়া নওশিন মিম, আমাদের এই প্রথম যে কমেন্ট আছে এই প্রথম কমেন্টে একটু গিয়ে দেখো ইউটিউবের লিংক দেওয়া আছে। ওই ইউটিউব লিংকে গিয়ে ওই চ্যানেলে সকল ক্লাসগুলো সিরিয়ালে পেয়ে যাবা। আর লাইভ ক্লাস, তো লাইভ ক্লাস হচ্ছে ফেসবুক 1 মাসের বেশি হচ্ছে রাখে না, 1 মাস পরে হচ্ছে ডিলিট করে দেয়। 1 মাস পর্যন্ত তুমি ফেসবুকেই পাবা, কিন্তু লাইভ ক্লাস 1 মাস পরে হচ্ছে ডিলিট হয়ে যায়। দ্যাটস ওয়াই তুমি এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা সিরিয়ালি। ওইখানে বিগত যতগুলো চ্যাপ্টার করানো হয়েছে এখন পর্যন্ত 3য় চ্যাপ্টার পর্যন্ত কমপ্লিট করানো হয়েছে, ওইখানে সবগুলো ক্লাস সিরিয়ালি পেয়ে যাবা। ঠিক আছে, একটু কাইন্ডলি ওইখানে দেখবা, দেখলেই হচ্ছে পেয়ে যাবা। তাহলে এই ক্লাসটা যদি বুঝতে পারো এবং হচ্ছে সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো, ডান লিখে দাও। তাহলে আজকে আমরা এই 2টা প্রশ্ন কমপ্লিট করলাম। সবাই বাসায় এই 2টা প্রশ্ন ভালো করে পড়ে ফেলবেন। পরবর্তী ক্লাসে আমরা নতুন এই চ্যাপ্টারে নতুন একটা টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবা এবং পেজে ফলো দিবা, পেজের ভিডিওগুলোকে শেয়ার দিবা। ঠিক আছে, পেজটাকে একটু আপ করে দাও, আমরা যাতে আমাদের সার্ভিসগুলো আরো ভালো করে এনশিওর করতে পারি। তোমরা যত বেশি কমেন্ট করো, যত বেশি হচ্ছে আমাদেরকে মেসেজ করো, তত বেশি আমরা ইন্সপায়ার হই যে না ক্লাসগুলো তোমাদের কাজে আসতেছে, আমাদের পরিশ্রমটা তোমাদের অনেক কাজে আসতেছে। ঠিক আছে, এই একটা ক্লাস নেওয়ার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। ঠিক আছে, কারণ কি একটা ক্লাস প্রিপেয়ার করার জন্য আমাদেরকে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হয়, পড়াটা গুছিয়ে নিতে হয়, টেকনিক্যাল টিম কাজ করে। ঠিক আছে, সব মিলে হচ্ছে একটা ক্লাস উপস্থাপিত হয়। তো দ্যাটস ওয়াই সবাই আমাদের জন্য একটু দোয়া করবা এবং আমাদেরকে একটু সাপোর্ট করবা। ওকে, তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।